আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে চলে এসেছি নাটোরের সব রাজবাড়ি নিতে। অর্থাৎ আজকে নাটোরের রাজবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় জায়গা যেখানে নাটোরে ঘুরতে পারবেন এবং বেশ মনোমুগ্ধকর পরিবেশ, সেখানে সবকিছু দেখাবো। প্রথমেই চলে আসলাম নাটোর রাজবাড়ি। নাটোর রাজবাড়ি ঢুকতে জলডঙ্গি পুকুর, বিশাল এক দিঘি এবং দিঘির একপাশে সানবাঁধানো ঘাট। ঘাটটি বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারি নাই, বাইরে থেকেই দেখতে হয়েছে। চলুন সামনে এগিয়ে যেতেই পাওয়া যাবে বেশ কিছু মন্দির। চলুন রাজবাড়ি দেখতে দেখতে রাজবাড়ির বেশ কিছু ইতিহাস, যে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে বরগুনা বনগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হলে চাকরিচ্যুত হন। দেগন রঘুনাথ জমিদারটি তার ছোট ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে। মতান্তরে 1710, 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারের দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকাল তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ সব বিশাল বিস্তৃত জায়গা নিয়ে ছিল এবং রানী ভবানী মহিলা জমিদার হিসেবে বেশ নাম করেছিলেন। বিশাল জমিদারি রাজভবনে নিচে জন্মভূমিতে স্থাপন নিমিত্তে রঘুনাথ, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন হাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। হাতঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্পণের সম্পত্তি। এজন্য রঘুনাথ ও রামজীবন রাজা দর্পণের নিকট বিলটি স্থায়িত্ব সত্ত্বে পাওয়ার আবেদন করেন। রামজীবন বিলে দিঘি, পুকুর, চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করা হয় নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে 2 স্তরের বেড়ি চৌকি। পুরো এলাকার 2টি অংশে বিভক্ত, ছোটতর এবং বড়তর। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যাম মন্দির, আনন্দময় কালী মন্দির, তারকেশ্বরী শিব মন্দির। আমরা যে অংশটা এখন দেখতেছি সেটি রাজবাড়ির ঢুকতেই বিশাল বড় একটি অংশ। নাটোরের রাজবাড়ি এবং গণভবন বেশ উল্লেখযোগ্য একটি প্রত্নতত্ত্ব তথ্য। নাটোরে রয়েছে সুবিশাল ইতিহাস এবং এই রাজবাড়ির সাথে রয়েছে অনেক জমিদার বাড়ি।
ধীরে ধীরে সেগুলো দেখাবো। এটি রাজবাড়ির চতুষ্কোণা মন্দির, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকেই 4টি মন্দির ছিল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু এর কাঠামো এবং গঠনগত দিক দিয়ে বোঝা যায় এই চারদিকে 4টি মন্দির ছিল। হয়তো রানী একসময়তে এখানে পূজা অর্চনা করে আসছেন। রানী ভবানী বেশ জৌলুসের সাথে তার রাজ্য পরিচালনা করে আসছেন। এটি বৈঠকখানা, অর্থাৎ এখানে রাজবাড়ির কর বা খাজনা আদায় করার জন্য এখানে বৈঠকে বিভিন্ন পাইক পেয়াদারা বা কর আদায়কারী ব্যক্তিরা বসত। বেশ সৌন্দর্য কারুকার্যে মণ্ডিত একটি প্রাসাদ। বাইরের দিকে একটি লোহার সিঁড়ি পেঁচানো, এখানে কিছু ডাল দিয়ে আটকানো আছে যেখানে বাইরে থেকে কেউ উপরে ছাদে যেতে না পারে। এখানে ঘোড়া গাড়ির ব্যবস্থাও আছে। পুরো রাজবাড়িটা এত বড়ই যে কেউ যদি ইচ্ছা করে যে ঘোড়া গাড়িতে উঠে রাজবাড়ি এবং ঘোড়া গাড়িতে চেপে রাজবাড়ির সৌন্দর্য বা রাজবাড়ির ইতিহাস দেখার আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে সেই ঘোড়া গাড়ি দিয়ে সেটি করতে পারবে। এটি তখনকার ফাঁসির মঞ্চ। হয়তো অনেক হাহাকার ব্যক্তিবর্গ এখানে শাস্তিস্বরূপ প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তবে এটি আসলে ফাঁসির মঞ্চ ছিল না পানি দ্বারা ছিল তা নিয়ে রয়েছে মতভেদ। কেউ বলে এটি ফাঁসির মঞ্চ ছিল, আবার কেউ বলে এটি পানি দ্বারা ছিল। তবে কাঠামোগত দিক থেকে মনে হয় হয়তো বা এটা ফাঁসির মঞ্চই ছিল। অর্থাৎ এ সময় অপরাধীদেরকে শাস্তিস্বরূপ এই ফাঁসির মঞ্চে এনেই তাদের অপরাধীর সাজা দেয়া হতো। যেটি ছোট তরুপের অংশ, ছোট তরুপের রাজবাড়ির অংশ। এটি মূল ভগ্ন ভবন থেকে, অর্থাৎ ভেতর থেকে ঢুকে বেশ কিছু দূরত্বে অবস্থিত। অর্থাৎ যে রাজবাড়ির যে আয়তন আছে, আয়তনের ভিতরে রয়েছে, সামনে রয়েছে একটি দিঘি এবং এই ভবনটির প্রত্যেকটা জায়গাতে এরকম রোমান দার্শনিক শিল্পীদের আচর বা শিল্পীদের শৈলিপি অঙ্কন রয়েছে, যা দেখতে বেশ অদ্ভুত এবং সুন্দর লাগতেছে। নাটোরের আরও একটি উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব সংগ্রহ হচ্ছে নাটোর গণভবন বা উত্তরা গণভবন, এবং আরেকটি নাম বলতে পারা যায় দীঘাপাতিয়া রাজবাড়ি।
দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত। দীঘাপাতিয়া রাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন। বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপাতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। উত্তরা গণভবন সংস্কারের কাজ চলেছে 1975 সালে। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দীঘাপাতিয়া রাজবাড়িতে ঢুকেই প্রবেশদ্বারের পাশেই রয়েছে বিশাল দিঘি এবং এই দিঘিটি চারদিকে পুরো ভবনটিকে ঘিরে সুরক্ষা কবচ হিসেবে তখনকার রাজারা প্রতিস্থাপন করেছিলেন। এবং ঢুকেই পাশে রয়েছে বৈঠকখানা বা কাচারি ঘর, এবং এই কাচারি ঘরেই তখন কর আদায় করা হতো বা খাজনা আদায় করা হতো। বলতে গেলে এই ভবনটি ছিল রাজবাড়ির ভিতরের অংশে, মূল অংশের বাহিরের অংশ। রাজবাড়ির এই অংশটি হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস এর একটি অংশ। গ্র্যান্ড মাদার হাউস তৎকালীন সময়ে যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব নারীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল, যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রম বলা যেতে পারে। এর পুরনো সংস্কার বলা চলে। তবে এই ভবনটি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপাতিয়ার ষষ্ঠ রাজা প্রমথনাথ রায় বর্তমান প্রাসাদটি সংস্কার করেন। এই ভবনের পাশে রয়েছে বিশাল এক বাগান, যে বাগানে হয়তো এখানে বসবাসকারী যে প্রাণীরা ছিল সে নারীরা তাদের অবসর সময় এই বাগানে হেঁটে তাদের পার করতেন বা সময়টা অতিবাহিত করতেন। দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলো হলো প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ, প্রধান কাচারি ভবন, 3টি কর্তারানী বাড়ি, প্রধান ফটক রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়িটি একটি পরীক্ষা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। পরীক্ষা বলতে এখানে সেই জলাশয় বা জলাশয় জায়গা বোঝাইছে, লেককে বোঝাইছে। এটি কুমার প্লেস নামে পরিচিত। এর নিচতলায় একটি জেলখানা
রয়েছে, যেখানে সাজাপ্রাপ্ত আসামিদেরকে বন্দি করা হতো একটি অন্ধকারচ্ছন্ন ঘরে। শুধু সামনে একটি জানালা, আর ভিতরে ঘুটঘুটে অন্ধকার। এই সেই জানালা, সামনের দিকে থেকে ভিতরে দেখার কোনো রাস্তা বা নাই। হয়তো বা সে সময় ছিল বা ছিল না সেটা জানি না, তবে এখন দেখার কোনো বুদ্ধি নাই। একেবারে ভিতরে ঘুটঘুটে অন্ধকার। সে সময় রাজারা যেমন দানশীল ছিলেন, তাদের অত্যাচারের সীমাও খুব একটা কম ছিল না, বরঞ্চ বেশিরভাগ রাজারা বা জমিদাররা ছিল অত্যাচারী। কুমার প্যালেসের সামনেই রাখা রয়েছে বিশাল বড় একটি কামান। কামানটার দৈর্ঘ্য এবং সাইজও অনেক বড় ছিল। এরকম কামান আরও একটি রয়েছে মূল ভবনের সামনে, তবে এই কামানটি অন্য কামান থেকে সব থেকে বড়।
এটি কুমার প্যালেসের পিছনের অংশ। উত্তরা গণভবনের মূল বংশের সামনে রয়েছে বিশাল মাঠ, ভিতরে একটি জাদুঘর রয়েছে এবং জাদুঘরের মধ্যে এটি হয়েছে সে সময় ব্যবহৃত খড়গ, অর্থাৎ সে সময় জল্লাদরা এই দিয়ে বলি দিত। সে সময় ব্যবহৃত একটি খাট, একটি টেবিল গোলাকার এবং তখনকার ব্যবহৃত কিছু গোলাকার টেবিল এবং বিভিন্ন আকৃতির সে সময়কার ব্যবহৃত টেবিল রয়েছে, একটি সিংহাসন সহ আরো কিছু বেশ মূল্যবান আসবাবপত্র তখনকার ব্যবহৃত। রাজকীয়তার কি ছিল তা এই রাজবাড়ি দেখে বোঝা যায়। ভিতরে ঢুকে মনে হচ্ছিল যে বাইরের কোনো দেশে রাজবাড়ি, বাইরের কোনো দেশের জায়গা। উন্নত জায়গার সমস্ত আয়োজন এই রাজবাড়ির ভিতরে ছিল এবং এখনো তা সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে। এতক্ষণ তো দেখলেন সংরক্ষিত বেশ কিছু রাজবাড়ির একটি অংশ, অর্থাৎ উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি। এবার একটি জমিদার বাড়ি দেখাচ্ছি, যা হচ্ছে জোয়ারি বিশি জমিদার বাড়ি। কিন্তু এই জমিদার বাড়ির কোনো অংশই ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার কারণ থেকে আস্থা বিলুপ্তির শেষ প্রান্তে। অর্থাৎ রাজবাড়ির জনজন্য অবস্থা। অথচ বা আগের দুই রাজবাড়ির মতন এই জমিদার বাড়িটি যদি সংরক্ষণ করা হতো তাহলে হয়তো এটিও একটি দর্শনীয় জায়গা হয়ে পরিণত হতো। দুঃখের হলেও বাংলাদেশের অধিকাংশ রাজবাড়ি অবস্থা এই জমিদার বাড়ির সামান্য কিছু বেঁচে রয়েছে যা দেখার মতো রয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় জরাজীর্ণ, যা বা তার স্তূন্য হয়তো বা আরো কিছুদিন পর বিচ্ছিন্ন বা নিশ্চিত হয়ে যাবে, তখন হয়তো দেখার কিছুই থাকবে না। এটি একটি মন্দির ছিল সে সময়তে, কিন্তু বর্তমানে তা আর এখানে হয় না। তবে এই রাজবাড়িতে সে সময় একটি মন্দির এখনো রয়েছে, যেখানে নিয়মিত পূজা অর্চনা স্থানীয়রা করে থাকে। কথিত আছে যে এই রাজবাড়ির অত্যাচার এতটা ছিল যে জীবন্ত মানুষকে মেরে ফেলতো এবং ছোট বাচ্চাদেরকে কুয়োয় মারত, কিন্তু এর সত্যতা কতটুকু তার নিশ্চিত করে বলা যায় না। এই সেই মন্দির, শিব মন্দির। ভিতরে একটি শিবের মূর্তি রয়েছে
যেখানে স্থানীয় হিন্দুরা নিয়মিত পূজা অর্চনা করে আসছেন। এই মন্দিরটি ঠিকঠাক রয়েছে, বাকি কোনো অংশই কোনো রাজবাড়ির কোনো অংশই আর চিহ্ন নেই, শুধু কঙ্কালসার কিছু দেয়াল দাঁড়িয়ে রয়েছে। রাজবাড়ির দেখা হলো, জমিদার বাড়ি দেখা হলো, কিন্তু নাটোর আসবেন না, নাটোরের কাঁচাগোল্লা দেখবেন না বা খাবেন না, তা তো আর হয় না। এটি নাটোরের প্রথম দোকান, অর্থাৎ এইটি আবিষ্কৃত করেছিল নাটোরের কাঁচাগোল্লা। এই দোকান 250 বছরের ঐতিহ্য বহন করে, অর্থাৎ 250 বছর আগে এই দোকানের যাত্রা শুরু হয় এবং কাঁচাগোল্লা তৈরি রয়েছে গল্প খুবই মজার। এ দোকানের মালিক প্রতিদিন 2 মণ দুধের ছানা তৈরি করতেন এবং সেখানে মিষ্টি তৈরি করতেন। একদিন কারিগর না আসায় সেই দুধের ছানা বা দুধের দিনে পড়ে যায় বিপাকে। তখন তিনি ছানাতে চিনি মিশিয়ে তৈরি করেন এই মিষ্টান্ন এবং খেয়ে দেখেন যে বেশ সুস্বাদু হয়েছে। কি নাম রাখা হয় যায় নতুন মিষ্টির, তারপর নাম রাখা হয় যে কাঁচা দুধের মাধ্যমে, কাঁচা ছানার মাধ্যমে তৈরি হয়, যে কারণ থেকে এর নাম দেওয়া হয় কাঁচাগোল্লা। এবং এই কাঁচাগোল্লা তখনকার রাজা বাদশারা কাছে বেশ প্রিয় একটি খাবার ছিল বা প্রিয় একটি মিষ্টান্ন ছিল। তারপর থেকে শুরু হয় যাত্রা এবং পাশেই একটি মন্দির রয়েছে। এই মন্দিরে এখানে যারা হিন্দু সনাতন ধর্মের লোক আসে, তারা ওই দোকান থেকে কাঁচাগোল্লা নিয়ে তারা এটাকে মন্দিরের তবরক বা মন্দিরের প্রসাদ হিসাবে ব্যবহার করে। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে নাটোরে আসলেই এই দোকানে আসে এবং কাঁচাগোল্লার অরিজিনাল যে স্বাদ সেটা উপভোগ করার চেষ্টা করে। এখান থেকে চলে আসলাম লুদেন মারিয়া পল্লীতে, অর্থাৎ খ্রিস্টান ধর্মের একটি পল্লী রয়েছে, যেখানটা লুদেন মারিয়া পল্লী হিসাবে পরিচিত। যীশু খ্রিস্টের মা হিসাবে একটি প্রতিষ্ঠান। এখানে এটি নাটোরের বনপাড়া থেকে প্রায় 1/2 কিলো মতো জায়গায় দূরত্বে অবস্থিত। রয়েছে মারিয়া যীশু খ্রিস্টের মার একটি সুবিশাল মূর্তি এবং খ্রিস্টান ধর্মীয়রা এখানে নিয়মিত তাদের ধর্মীয় উপাসনালয় হিসাবে
উপরে একটি ঘন্টা রয়েছে। এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মতান্ত্রিকভাবে পালন করা হয় এই ধর্মপল্লীটি। আশেপাশে প্রায় 7টি ইউনিয়ন নিয়ে গঠিত এ ধর্মপল্লী। প্রায় 9,000 এর অধিক মানুষ এখানে প্রতিদিন বা তাদের ধর্মীয় উপাসনা কার্যক্রম বা ধর্মীয় উপাসনা করে থাকে। নাটোরের রাজবাড়ি, জমিদার বাড়ি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে এবং কাঁচাগোল্লা গেল, এখন নাটোরের বেশ জনপ্রিয় একটি পার্ক, গ্রিন ভ্যালি পার্ক। বিশাল বড় এই পার্কটিতে আসলে এই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। পার্কটি অত্যন্ত সুন্দর এবং বেশ পরিবেশ বান্ধব। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বহু লোক এর সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। একটি দিন পার করার জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, ছোট থেকে বড়। বড়দের জন্য বিভিন্ন রাইড রয়েছে, ছোটদের জন্য বিভিন্ন রাইড রয়েছে। এবং এই পার্কটির বিভিন্ন কৃত্রিম সৌন্দর্য বা বিভিন্ন কৃত্রিম যে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে তা দেখে আপনি বিমোহিত হবেন। এবং গাছগাছালিতে ভরপুর। রয়েছে বাচ্চাদের জন্য এরকম রাইড, নাগরদোলা বা অন্য নাম হয়তো আগামী মাসে সেটাকে নাগরদোলা বলে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম নিয়ে সবাই যদি এখানে আসে, একটি দিন পার করার জন্য যথেষ্ট পরিমাণ সময় উপভোগ করতে পারবেন এবং যথেষ্ট পরিমাণ সময় ব্যবহার করে অবসর সময়টা কাটাতে পারবেন। আশা করি যারা আসবেন তারাই এর সৌন্দর্য দেখে বিমোহিত হবেন এবং সারাটা দিন যে পার্কটি ঘুরে দেখার জন্য রয়েছে একটি ট্রেন, ছোট্ট পরিসরে। পার্কের বিভিন্ন জায়গাতে এরকম বিভিন্ন ভাস্কর্য তৈরি করা আছে এবং পুরো পার্কটি বিভিন্নভাবে ফুলে ফুলে সমারোহ। বন্ধু বান্ধব নিয়ে এরকম খেলায় মত্ত হয়ে ওঠে। এরকম শেড আছে যেগুলো ভাড়া নিয়ে মাধ্যমে এবং তাদের পিকনিক আয়োজন করতে পারবেন। পার্কটিতে রয়েছে একটি সুবিশাল লেক এবং লেকে বিভিন্ন বোট আছে যারা ভাড়ার মাধ্যমে আপনি এই লেকের বোটে করে লেক নিজের সৌন্দর্য ঘুরতে পারেন। রয়েছে একটি স্পিড বোট এবং স্পিড বোটে ভাড়া
করে আপনি কিছুক্ষণ অল্প সময় এই স্পিড বোটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং স্পিড বোটের ওপরে রয়েছে একটি বিশাল সুইমিং পুল, যেখানেও আলাদা করে ঢুকতে টিকিট সংগ্রহ করে আপনি সেখানকার এই সুইমিং পুলের আনন্দ উপভোগ করতে পারবেন। রয়েছে একটি ফুলের গার্ডেন, যে ফুলে ঢুকলে এখানে বিভিন্ন রকম ফুলের সমারোহ। এখন শীতকাল, এই শীতকালে ফুলে ফুলে ভরে রয়েছে পার্কটি, এবং ফুলের সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিভিন্ন কৃত্রিম প্রাণী। উপরে যেমন দেখতে পাচ্ছেন একটি বাদু, এবং তার পাশেই একটি হাতি, যা মাধ্যম দিয়ে একটি ঝর্ণা তৈরি করা হয়েছে। রয়েছে আদিম যুগের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের ভাস্কর্য, বা সেই সময়কার যে কুমাররা কিভাবে করতো, বা গরুর গাড়ি ছিল এসব, বা কৃষিকাজ করতো, এসব বিভিন্ন ভাস্কর্য তৈরি করা আছে। তখনকার আগেকার যুগে কেমন ছিল ছোট্ট একটু ঝলসান বা ছোট্ট একটি অতীত দেখতে পারবেন। রয়েছে কৃত্রিমভাবে তৈরিকৃত একটি ঝর্ণা। পার্কটিতে প্রতিনিয়ত সামনের কিছু জিনিস যা সামনে চালু করা হবে এরকম তৈরি হতেই আছে, এবং পর্যাপ্তভাবে দেখে যদি কেউ পার্কে আসে এবং নামাজ পড়ার জন্য নামাজ পড়তে চায়, সেক্ষেত্রেও এই পার্কটিতে একটি সুন্দর মসজিদ রয়েছে। আজকের এই পর্যন্ত। নাটোর আসলে এসব জায়গাগুলো উপলব্ধি দেখতে পারবেন, এবং এগুলো দেখার আশা এবং এগুলো দেখার জন্য আজকে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।